আমাদের এই আইনে মানে যারা অ্যাবসকন্ডিং আছেন, যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। পলাতকের বিচারের বিধান রয়েছে। এটা তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে, আপনারা জানেন। কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? আমাদের এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণ করতে বলেছি। আর এটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট যেটা জারি, সেটার আমাদের তরফের যে ব্যবস্থাটা সেটা আমরা নিয়েছিলাম। হয়তো গত মিটিংয়ে আমি খুব ভালো মতো বলতে পারি নাই, বা হয়তো ইনক্ল্যারিটি ছিল। আমাদের তরফ থেকে যে চিঠি লেখালেখি সেটা আমরা করেছি। এখন ইন্টারপোল রেড অ্যালার্ট এখনো জারি করেছে কিনা সেটা আমাদের কাছে সুনিশ্চিত তথ্য নাই। তো ওদেরও অনেক প্রক্রিয়া থাকে, অনেক কিছু থাকে, অনেক স্ক্রুটিনি থাকে, কিন্তু আমাদের তরফ থেকে যে অনুরোধপত্র বা আনুষ্ঠানিকতা সেটা আমরা সম্পন্ন করেছি। এখন আমরা বিচার কাজ শুরু হলে অন্যান্যদের, বিশেষ করে আইসিটির বিচার কাজ শেষ হলে তো সাথে সাথেই ইভেন বিচার কার্য চলাকালীন সময় যদি কখনো আদালত মনে করে যে তাদের এক্সট্রাডিশন প্রয়োজন, সেরকম কোনো মানে আমাদের কাছে মেসেজ আসলে প্রসিকিউটর অফিসের মাধ্যমে সাথে সাথে এক্সট্রাডিশন চাওয়া হবে। আমাদের এই আইনে মানে যারা অ্যাবসকন্ডিং আছেন, যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। পলাতকের বিচারের বিধান রয়েছে। এটা তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে, আপনারা জানেন। কেউ পালিয়ে থাকলে কি তার বিচার হয় না? এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে, এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক, উস্কানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকবো। মুগ্ধকে ছাত্ররাই গুলি করে মেরেছে, মানে মিথ্যাচার, এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে, কাকে উনি ছাড়বেন না, ইত্যাদি করবেন না। আশ্চর্য লাগে, বিশ্বাস করেন, আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে। আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধ বোধ দেয় নাই। যার মধ্যে মিনিমাম অপরাধ বোধ থাকে না, উনি তো যে কোনো কিছু করতে পারেন। এবং উনার বাহিনীকে আমরা জানি না, উনার সমস্ত মিথ্যাচার, উনার সমস্ত খারাপ কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক শ্রেণীর তাদের যে অন্ধবিশ্বাস, তারা এক্স্যাক্টলি একই টোনে কথা বলে, এবং তারা দেশের নানা ধরনের উস্কানিমূলক, নানা ধরনের আক্রমণাত্মক, নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, আরো বেশি লিপ্ত হবে, এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিন্সড হয়েছে। তারপরে এই অভিযানটা করেছে। এমনকি 8ই অগাস্টের পরও কিন্তু, 5ই অগাস্টের পরও কিন্তু করেন, এটা আপনারা লক্ষ্য করেন। এবং আমি যতদূর জানি, আমি জানি না উনারা বলবেন, এটা উনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবেন যাতে এটা অ্যাবিউজ না হয়, যাতে এখানে আপনার কোনো ধরনের আগে আমার যেরকম হতো কোনো প্রাণহানির ঘটনা যেন না ঘটে, এইটুকু আমি জানি। মানে গৃহযুদ্ধ করার প্রশ্নই আসে না। এগুলি অপপ্রচার, উস্কানিমূলক কথাবার্তা। আপনারা এগুলি জাস্ট পাত্তা দিবেন না। আপনার নিজের মনে হচ্ছে গৃহযুদ্ধমূলক অবস্থা, তাহলে তো আপনার চেহারা হাসি থাকতো না। চিন্তা করেন না, এই সমস্ত কুৎসা। আমি সবসময় বলতাম, দেখেন আমি যখন এই সরকারে ছিলাম আমি বলতাম আওয়ামী লীগের দুইটা অস্ত্র, একটা হচ্ছে মিথ্যাচার, একটা হচ্ছে নিপীড়ন। এখন নিপীড়ন করার ক্ষমতা একটু কমে গেছে, মিথ্যাচার তো 100% কনসেন্ট্রেশন করেছে, যা ইচ্ছা বলে যাচ্ছে। এগুলি আপনারা যথেষ্ট সচেতন আছে, দেশের মানুষ সচেতন আছে। মানে আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে তাদের মিথ্যাচার, যে 15 বছর যে মিথ্যাচার করলো স্বাধীনতার ইতিহাস নিয়ে, তা তো দেখতেই পাচ্ছে, এটাকে বিশ্বাস করে নাই, তারপরও সেই মিথ্যাচারের মধ্যে রয়েছে। এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার। সব মিথ্যাচারকে পাত্তা দিবেন না এবং এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবেন।